লেখিকা প্রতীতি চৌধুরীর ঈশ্বররূপী। 4 মাস হলো বিয়ে হয়েছে সোহার। এখনো মনে হয় এ বাড়ির দেওয়াল, খাট, আলমারি কেউই ওর সাথে সখ্যতা করতে চায়নি। এই তো আজ সকালের ঘটনা। রমলা আসেনি, তাই সোহা নিজেই চা করে শাশুড়ি মায়ের ঘরে নিয়ে গেল। অমনি বিরক্ত মুখে নন্দিতা দেবী বললেন, তোমাকে না কতবার বলেছি বৌমা রান্নাঘরে ঢুকবে না, তুমি তারপরেও আজ আবার কেন? আজ কি তোমার ডিউটি নেই? সোহা মাথা নিচু করে মিনমিনে স্বরে বলল, আজ নাইট ডিউটি মা, ফাঁকা আছি তাই ভাবলাম। নন্দিতা দেবী ভারী গলায় বলেছিলেন, অত ভেবো না, রমলা না এলে আমি উঠে যাব, এতটাও অকর্মণ্য হয়ে পড়িনি। বসাক বাড়ি রান্নার মাসি রমলা, তাছাড়াও বিন্তি মাসি আছে দুবেলার কাজ করার জন্য। সোহার মনে হয় এ বাড়ির কাজের লোকেদের থেকেও ওর অধিকারটা কম। আর তার প্রধান কারণ সোহা নার্সের চাকুরি করে, হাসপাতালে ওর প্রতিদিনের যাওয়া আসা। এই জন্যই সোহাকে বাড়ির বউ করা নিয়ে প্রথম দিন থেকে আপত্তি করেছিলেন নন্দিতা দেবী। প্রভাস ছোটর থেকে জানত ওর মা কি ভীষণ মাত্রাতে সূচিবায়গ্রস্ত। ঘরের বাইরে গেলেই ফিরে এসে স্নান করে শুদ্ধ হন, সে যত রাত্রি হোক। কিন্তু ওই যে বলে না, যে যত বাছে তার তত আছে। তো প্রভাসও ভালোবাসার জোশে ওর মায়ের কথা শোনেনি, বিয়ে করেছিল বেসরকারি হাসপাতালের নার্স সোহাকেই। আজও প্রভাস অফিসে যাওয়ার আগে কাঁদতে লাগলো সোহা। সব ক্ষোভ প্রভাসের উপরে উগরে দিয়েই বলল, কেন আমাকে বিয়ে করলে তুমি? এভাবে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? প্রভাস অনুমান করতে পারল কিছু একটা আবার হয়েছে। সেই মতো সোহাকে সান্ত্বনা দিয়ে বলল, কেন স্ট্রেস নিচ্ছ? রাত্রে ডিউটি আছে, রেস্ট নাও, সব ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সোহা অবশ্য মানল না, চোখে বড় বড় জলের ফোঁটা নিয়ে বলল, আর কবে ঠিক হবে বলতে পারো? যতক্ষণ বাড়িতে থাকি মনে হয় কারাগারে বন্দি। এটা ছোঁয়া যাবে না, ওতে হাত দেওয়া যাবে না, সামান্য চা করতে গেলেও। সোহার কাছে এসে ওকে আলতো করে জড়িয়ে ধরে প্রভাস বলল, একদিকে তো ভালোই হয় বলো, সব মেয়েরা অভিযোগ করে তাদের শাশুড়ি কত খাটাচ্ছে, তোমাকে কিছুই করতে হয় না, আর আমিও তাতে আমার বউটাকে একটু বেশি সময় কাছে পাই। সোহা প্রভাসকে ছাড়িয়ে দিয়ে বলল, যাও তো, কথা ঘুরিয়ে দিলেই তো সত্যিটা বদলে যায় না। আমারও তো ইচ্ছে করে তোমার প্রিয় কিছু রান্না করতে, ঘরটা নিজের মতো গুছিয়ে রাখতে, কিন্তু সবেতেই তোমার মা বকুনি দেবে, যেন আমার ছোঁয়া নাড়াতেও বিষ। এতদিন বিয়ে হয়েছে আমাদের, তুমি জানো উনি কখনো আমাকে ঠাকুর ঘরটা দেখতে অবধি দেননি। প্রভাস অফিসের ব্যাগে নিজের জিনিসপত্র ভরতে ভরতে বলল, দেখো, মায়ের তো একটাই শর্ত ছিল, তোমার ওই হাসপাতালের কাজ ছাড়তে হবে। এখন ওনার যদি সেটা সহজে মেনে নিতে সমস্যা হয়, তোমাকেও তো মেনে নেওয়ার জন্য একটু সময় দিতে হবে। দেখো, আমি বলছি, একসময় পরিস্থিতি সব ঠিক করে দেবে। রাগে গনগন করতে করতে সোহা বলল, নার্সের কাজ হসপিটালে হবে না তো কি ঘরে বসে হবে? আর কবে উনি বুঝবেন? কতবার তো ওনাকে সব বোঝাবারও চেষ্টা করেছি, কিন্তু ফল উল্টো হয়েছে। আর হাসপাতালের কাজে যদি এতই আপত্তি, নার্সের সাথে প্রেম কেন করেছিলে? প্রেমটাও মায়ের অনুমতি নিয়েই করতে পারতে। ততক্ষণে প্রভাসের ব্যাগ গোছানো কমপ্লিট। সোহার দিকে তাকিয়ে দেখল, ওর অভিমানী চোখের জলের বিন্দুগুলো চিকচিক করছে ঠিক সেদিনের মতো, যেদিন ও হাসপাতাল থেকে ছুটি পেয়েছিল। সোহার কানের কাছে মুখ রেখে ফিসফিস করে প্রভাস বলল, কি করব বলো? পা ভেঙে তোমার লাইফ লাইনেই যে ভর্তি হয়েছিলাম, বুঝতে পারিনি পা জোড়া লাগলেও মনের টুকরোটা ওখানেই ফেলে আসব, আর তুমি আমার লাইফ লাইন হয়ে যাবে। কে বলেছিল ফেলে আসতে? আমি তো শুধু ডিউটিই করেছিলাম। ও, তোমার হসপিটালের সব পেশেন্টকে এই লিভ দেওয়ার সময় বুঝি তোমার কান্না পেয়ে যায়? এই আমি কিন্তু মোটেও কাঁদিনি। না কাঁদলেও তোমার চোখে জল তো এসেছিল। মনে নেই যখন আমি বলেছিলাম আবার দেখা হবে? কারণ আমি চাইনি তুমি অন্য পাটা ভেঙে আবার ভর্তি হও। সেই জন্যই বুঝি বলেছিলে চড়ক মেলা, রেল স্টেশন, ফুচকার স্টল যেখানেই দেখা হোক, হসপিটালে যেন না হয়। প্রভাস এরকমই, ওর উপরে রাগ করে থাকতেই পারে না সোহা। এই তো আজকেও কথার মাঝে কখন যে সোহা ওদের ভালোবাসার একদম শুরুতে পৌঁছে গেছে বুঝতেই পারেনি।
অতীতের আবেশ থেকে বেরোবার আগেই প্রভাস বলল, আরেকবার তবে আমাকে বিদায় দাও জান। প্রভাসের মুখে আঙুল চাপা দিয়ে সোহা বলল, একদম বলবে না এরকম, বলো আসি। তুমি অফিস থেকে ফিরলেই আমি বেরোবো। প্রভাস হেসে বলল, মাঝে মাঝে ভাবি এত নরম মন নিয়ে তুমি হসপিটালে কাজ কি করে করো। ছোট থেকে জানতাম নার্সদের মেজাজ উগ্র হয়, কথা রুক্ষ হয়, কিন্তু তুমি। প্রভাসের তাকানো দেখে লজ্জা পেয়ে সোহা বলল, চলো, অনেক হয়েছে বউয়ের প্রশংসা। এর বেশি দেরি করলে অফিসে মিস্টার দাশগুপ্তের ঝাড় থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। প্রভাস চলে গেল। সোহা সেই সব সুখের স্মৃতি রোমন্থন করতে লাগলো। প্রভাস হাসপাতালে ভর্তি থাকাকালীন সোহার ওর প্রতি একটা ভালো লাগা তৈরি হয়েছিল ঠিকই, কিন্তু সোহার সেই একপাক্ষিক ভালো লাগা কোনোদিনই টিকতো না প্রভাসের প্রশ্রয় না পেলে। হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার প্রায় 1.5 মাস পরে সোহার কাছে একটা অজানা নম্বর থেকে ফোন এসেছিল। উদ্বিগ্ন গলায় ফোনের ওপাশের পুরুষ কণ্ঠ বলেছিল, আপনি কাজ কেন ছেড়ে দিলেন? সোহা প্রথমে বুঝে উঠতে পারেনি ফোনের ওপাশে কে আছে। অনেক পরে বুঝেছিল প্লাস্টার খোলাতে এসে সোহাকে না পেয়ে ওর নম্বরটা কোনোভাবে সংগ্রহ করেছে প্রভাস। সব বুঝতে পেরে অবশ্য হেসেই বলেছিল সোহা, সেবা করার শপথ নিয়েছি, ছেড়ে কি করে দিই বলুন, জায়গা বদল করেছি। সোহা নিজের যাতায়াতের সুবিধার্থেই ততদিনে লাইফলাইন ছেড়ে আনন্দময়ী নার্সিংহোমে যোগ দিয়েছে। আর সেই থেকেই ওদের প্রেমটা ধীরে ধীরে শুরু হয়। নাইট ডিউটি থাকলে কোনোদিন হয়তো সোহা ডিউটির একটু আগেই ঘর থেকে বেরিয়ে যেত। অফিস ফিরতি প্রভাসও সারাদিনের ক্লান্তি ফেলে রেখে দেখা করত সোহার সাথে। কখনো কফি শপ, কখনো ফুচকার স্টল, কখনো ভগৎ সিং পার্কে গিয়ে পৌঁছতো দুজনে। দাশগুপ্ত স্যারের বকুনি খেয়েও প্রভাসের অফিস থেকে ফেরার একটু বেশি তাড়া থাকতো। ওরা যে দুজনেই তখন বাহানা খুঁজতো একটু বেশি সময় একসাথে কাটানোর। রমলা, দেখ তো আমার কোমরের ব্যথার মলমটা তোর দাদাবাবু কোথায় রেখেছে। ও রমলা। সোহা দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে সামনের বাড়ির বাচ্চাটাকে খেলতে দেখছিল। বছর 3 বয়স হবে ছেলেটার। এই সময় ওর মা প্রায়ই ওকে খেলতে বসিয়ে স্নান করতে যায়। সোহাকে দেখতে পেলেই বাচ্চাটা খেলনা বন্দুকটা ওর দিকে তাক করে মুখে ঢুই ঢাই আওয়াজ করে। সোহারও বেশ ভালো লাগে বাচ্চাটার সাথে নানা রকম ইশারা করতে। নন্দিতা দেবীর গলার আওয়াজ শুনতে পেলেও সোহা গেল না, কারণ আগেও ও এরকম প্রয়োজনে ছুটে গেছে। নন্দিতা দেবী ওকে নিজের ঘরে ঢুকতে দেখে বিরক্ত হয়ে বলেছেন, আমি তো তোমাকে ডাকিনি বৌমা। কিন্তু একটুক্ষণ পরে ও আবার নন্দিতা দেবীর ডাক শুনতে পেল, বৌমা একবার আসবে তো, ও বৌমা। সোহা এবার একটু আশ্চর্য হলো। নন্দিতা দেবী তো কোনোদিনই ওকে ঘরে ডাকেননি, আজ আবার কি মনে করে? দরজার কাছাকাছি সোহা যেতেই নন্দিতা দেবী বললেন, এই যে বৌমা, তুমি তো ডাক্তারির কাজ করো, এই ওষুধটা গ্যাসের কিনা দেখো তো। সোহা কয়েক সেকেন্ড স্থবির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ নন্দিতা দেবী ওকে কিছু দেখতে দেবে এটা ওর বিশ্বাসই হচ্ছিল না। এই বাড়িতে বিয়ে হয়ে আসার পরেও দেখেছিল শ্বশুরমশাইকে 2 বেলা ইনসুলিনের ইঞ্জেকশন নিতে হয়। একজন ডাক্তারের সহায়ক এসে প্রতিদিন ইঞ্জেকশন দিয়ে যায়। তাই সোহা বলেছিল ও নিজেই ইঞ্জেকশনটা দিয়ে দেবে, শুধু শুধু কম্পাউন্ডার আসা অবধি বাবাকে না খেয়ে অপেক্ষা করতে হবে না। সেই প্রস্তাব নন্দিতা দেবী ভারী গলাতে প্রত্যাখ্যান করে বলেছিলেন, বাড়ির বউ বউয়ের মতোই থাকো, অত ডাক্তারিগিরি করতে হবে না। ধমক খেয়ে সোহার কখনো কিছু পরামর্শ দিতে আসেনি। সোহা চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে আছে দেখেই চশমাটা নাকের সাথে ভালো করে সেটে নন্দিতা দেবী বললেন, কি হলো দেখবে তো, না হলে তোমার বাবাকে ওষুধটা আনতে বলে দেব। মানুষটার তো বাজার থেকে ফেরার সময় হয়ে গেল, আবার কি আমার ওষুধের জন্য বেরোবে? সাহস পেয়ে সোহা ওষুধটা হাতে নিয়ে বলল, গ্যাসেরই ওষুধ, তবে এটা সকালে খালি পেটে খেতে হতো মা, এখন খেলে তো কাজ হবে না। কিন্তু আপনি রমলা মাসিকে কোমরে ব্যথার মলম দিতে বলছিলেন কেন? রমলা একটু দূরে দাঁড়িয়েছিল। নন্দিতা দেবীর দিকে তাকিয়ে বলল, আমি তাহলে যাই দিদি, তোমাদের রান্নাটা সেরে দিয়ে তাড়াতাড়ি ফিরতে হবে, ঘরে আজ আবার অনেক কাজ, জামাই আসবে বিকেলে। নন্দিতা দেবী এবার যন্ত্রণাতেই মুখ বিকৃত করে বললেন, কি যে হয়েছে বুঝতে পারছি না, কোমরটা সকাল থেকে এত লাগছে, ভাবলাম ব্যথার ওষুধটা মালিশ করলে, আর যদি গ্যাসের জন্য হয় তাহলে ওষুধটা খেতাম, সে তো আবার তুমি বলছো সকালেই খেতে হতো।
সোহা একটু ভেবে বলল, আচ্ছা মা, আমি বাবাকে ফোন করে একটা চিউয়েবেল মানে চিবিয়ে খাওয়ার ওষুধ আনতে বলছি, গ্যাসের জন্য হলে সেরে যাবে। সোহা তাড়াতাড়ি ফোন করে ওর শ্বশুর মশাইকে ওষুধের নামটা বুঝিয়ে দিয়েই বিছানার উপরে নামানো কোমরের ব্যথার মলমটা হাতে নিয়ে বলল, আমি লাগিয়ে দিই মা? বাঁকা চোখে নন্দিতা দেবী ওর দিকে তাকিয়ে বললেন, থাক, অত করতে হবে না তোমাকে, যাও, আমি নিজে লাগিয়ে নিতে পারবো। সোহা হয়তো আজ একটু বেশি প্রশ্রয় পেয়ে গেছিল, তাই আরও একবার জোর করে অনুরোধ করলো, দিন না মা, আমি লাগিয়ে দিচ্ছি, আপনার নিজে নিজে অসুবিধা হবে। এবার সেই আগের মতো ভারী গলাতে নন্দিতা দেবী বললেন, থাক বৌমা, রাজ্যের লোকে তো সেবা করছো, আমার না করলেও চলবে। কথাটার মধ্যে কেমনই যেন একটা প্রচ্ছন্ন অভিমানের সুর মিশেছিল। তাই হয়তো ওষুধটা হাতে নিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল সোহা। ওর হাত থেকে মলমের টিউবটা কেড়ে নিয়ে নন্দিতা দেবী বললেন, দেবযানীও বলছিল সেদিন ওর নাতনির জন্ডিস হয়েছিল যখন অনেকদিন ভর্তি ছিল তোমাদের আনন্দময়ীতে। প্রশংসাই করছিল, ভালোই তো। বাইরের মানুষ যখন এত প্রশংসা করছে, আমার ইচ্ছে অনিচ্ছের আর মূল্য কি? মিনমিনে স্বরে সোহা বলল, আপনি তো জানেন মা, 4 বছরে নার্সিং কোর্স করেছি, তাছাড়া আমি কাজটাকে ভালোবাসি, বিয়ের অনেক আগে থেকেই তো। বাকিটা বলতে না দিয়ে নন্দিতা দেবী আবার গম্ভীরভাবে বললেন, তোমরা আজকালকার মেয়ে, কাজ ছাড়তে বলার আমি কে? তুমি যাও এখন মা, তোমার ওই বিএসসি নার্সিং আমার সংসারের কাজে কোনোদিনই লাগবে না। সোহা আর দাঁড়ালো না, রাগ করে চলে গেল নিজের ঘরে। মনে মনে বিড়বিড় করলো, কাজেই যখন লাগবে না তখন ডাকার কি প্রয়োজন। নিজের রুমে এসে খুব কান্না পাচ্ছিল সোহার। পৌলমী, সঞ্চিতা, রেবতী সবাই অভিযোগ করে নিজের শাশুড়িদের নামে। সঞ্চিতা বলে ওর শাশুড়ি নাকি চরম কুঁড়ে, নিজের সংসারে কিচ্ছু করে না। এদিকে জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ সবই ওকে দিয়ে করাবেন। রান্না থেকে বাসন ধোয়া একটাও কাজের লোক রাখতে চান না। এমনকি লোক রাখলেও ওর শাশুড়ির সাথে ঝামেলা করে 1 মাসের বেশি টেকে না। পৌলমী বলে ওদের জীবনে প্রাইভেসি বলে কিচ্ছু নেই, না তো রিপনদার সাথে কোথাও ঘুরতে যেতে পারে, না তো একান্তে একটু সময় কাটাতে পারে। ছেলেকে এমনভাবে ওর শাশুড়ি পাহারা দেয়, মনে হয় পৌলমী যেন ছেলে ধরা। আর রেবতী, তার তো দুঃখ আরও বেশি। অসুস্থ শাশুড়িকে ঘরে রেখে না তো তার বাইরে বেরিয়ে শান্তি, না ঘরে থেকে। সারাদিন ওনার মেজাজ খিটখিটে। বাড়িতে কোনো অতিথি এলেই শুরু হয়ে যায় রেবতীর চর্চা, বৌমা এই পারে না, বৌমা ওই করে না। সেদিন থেকে সোহা ঠিক নিজেও বুঝে উঠতে পারে না নন্দিতা দেবীকে কোন ক্যাটাগরিতে ফেলবে। কাজের লোক না এলে উনি নিজেই ঘরের সব কাজ করেন, তবু সোহাকে হাত দিতে দেন না। ছেলেকেও তেমন আগলে রাখেন না, বরং প্রতি কথায় বলে দেন, তোরা তোদের মতো থাক, আর অন্য কেউ বাড়িতে এলে ওর নিন্দা করা তো অনেক দূর। ভুল করেও সোহার নামই তোলেন না। হয়তো এসবের জন্যই মাঝে মাঝে সোহার মনে হয় বিয়ের 5 মাস পরেও উনি সোহাকে ঘরের লোক বলে ভাবতে পারেননি। তাই তো সোহার না আছে রান্নাঘরে ঢোকার অধিকার, আর না পেয়েছে ওর শাশুড়ি মায়ের পুজোর ঘরে যাওয়ার অনুমতি। নন্দিতা দেবীর কাছে সোহা চির অস্পৃশ্য। উনি এমন ভাব করেন যেন সোহার সংস্পর্শে বিষ লেগে আছে। মাঝে মাঝে মনে হয় সোহার হসপিটালটা কি এতই ঘৃণ্য জায়গা? তাহলে চিকিৎসার জন্য মানুষ কেন সেখানে ছুটে যায়? ঘরেই তো রোগ সারিয়ে নিতে পারে। যখন কোনো মরণাপন্ন রোগী ওদের সেবাতে নতুন জীবন নিয়ে ঘরে ফিরে, তখন কি মনে হয় না হসপিটাল জায়গাটাতে ঈশ্বরের আবাস? একটা শিশুর জন্ম তো কোনো মসজিদ, মন্দির, গির্জাতে হয় না, হয় সেই হাসপাতালেই। মা তার সন্তান কোলে নিয়ে ঘর আসে সেই নার্সিং হোম থেকে। তবুও নার্সিং পেশাটার প্রতি এত অভক্তি। সোহার মনে আছে, বিয়ে করে এই বাড়িতে আসার প্রথম দিনেই ওর শাশুড়িমা বলেছিলেন, তুমি ওই হাসপাতালের নোংরা ঘেটে এসে আমার ঘরের এদিক ওদিক ঘুরে বেড়াবে, সেটা হবে না। তোমার দিনেই ডিউটি থাক, আর রাত্রে ঘরে ঢোকার আগে বাথরুমে স্নান করবে, জামা কাপড় ছেড়ে ঘরের ভিতরে পা দেবে। আয়া আর নার্সের মধ্যে যে একটা তফাৎ থাকে, সেটাও নন্দিতা দেবীকে এতদিনে সোহা বুঝিয়ে উঠতে পারেনি। আর প্রভাসদের বাড়িটাও তেমনভাবে তৈরি। হয়তো নন্দিতা দেবীর এই সূচিবাই মনোভাবের জন্যই বাড়িটা এইভাবে তৈরি করেছিলেন ওর শ্বশুর মশাই। ঘরে ঢোকার আগেই বাথরুম, কেউ বাইরে থেকে এলে যাতে হাত পা ধুয়ে ঘরে ঢুকতে পারে। নন্দিতা দেবীকে খুশি রাখতেই শীতকালেও নাইট ডিউটি শেষ করে সোহা ফিরে এসে স্নান করে। মাঝে মাঝে তো এসবে অতিষ্ঠ হয়ে ও প্রভাসকে বলেই ফেলে, এরকম হিটলারি শাসনে আর থাকতে পারবো না, চলে যাব। প্রভাসী অনেক বুঝিয়ে সুঝিয়ে ঠিক করে সোহাকে, বলে, জানো তো মা গ্রামের মেয়ে,
কি করে জানবে তোমার কাজ নিয়ে? কিছুদিন অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এত মাস ধরে অপেক্ষাই তো করছে সোহা, ঠিক আর কোথায় হচ্ছে। আজকেও তো কত আশা নিয়েও নন্দিতা দেবীর কোমরে মালিশ করে দিতে চেয়েছিল, সেই তো উনি চলে যেতে বললেন। এদিকে সঞ্চিতা পৌলমীরা বলে, তুই তো দিব্যি আছিস, তোকে ঘরে কিছু করতেও হয় না, শাশুড়ির সামনে যেতেও হয় না, রাজরানী হয়ে খাচ্ছিস, ঘুমোচ্ছিস, আর বরের আদর পাচ্ছিস। সোহার দুঃখ সোহা নিজেই বোঝে। সেই কোন ছোটবেলায় মা মারা গেছিল, তারপর থেকে নিজেদের ঘরের সব কাজ তো ও নিজেই করত। রান্না, ঘর গোছানো, সংসারের এমন কোনো কাজ ছিল না যেটাও পারত না। এমনকি ওদের নার্সিংহোম থেকে ছাড়া পাওয়ার পরে কতজনই তো ওর ব্যবহারের প্রশংসা করে। প্রত্যেক পেশেন্টকে বড্ড দরদ দিয়ে আপনজনের মতো যত্ন করে সোহা। তাই হয়তো নিজের উপরে খুব বিশ্বাস ছিল, বিয়ের পরে শ্বশুরবাড়িতে সবার মন জয় করে নেবে। আর এখন নন্দিতা দেবীর পাল্লাতে পড়ে ওর সেই আত্মবিশ্বাস একদম তলানিতে। প্রভাসের জন্মদিন উপলক্ষে একটা দিন ছুটি নিয়েছিল সোহা। নন্দিতা দেবীর কাছে রান্নাঘরে ঢোকার অনুমতিও পেয়েছিল। ঠিক করেছিল প্রভাস অফিস থেকে ফেরার আগেই বানিয়ে ফেলবে ওর পছন্দের চিকেন বিরিয়ানি, চিকেন মাঞ্চুরিয়ান, অরেঞ্জ ফ্লেভার কেক আর ছানার পায়েস। সেই মতো প্রভাস ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই চিকেনটা ম্যারিনেট করে রেখে কেক আর ছানা তৈরিতে হাত লাগিয়েছিল। কেকটা হয়ে যাওয়ার পরে যখন সোহা ক্রিমটা রেডি করছিল, তখনই হঠাৎ করে আনন্দময়ী থেকে ফোনটা আসে। সোহার একজন কলিগ অসুস্থ হয়ে পড়াতে ওকে ডেকে পাঠায় নার্সিংহোমে। দোষ কি গুণ যাই বলি না কেন, সোহা কিছুতেই ওর কাজ, কর্তব্য, পেশেন্টের প্রতি দায়িত্ব থেকে মুখ ঘুরিয়ে নিতে পারে না। তাই সেদিনও শ্রীতমা না আসা অবধি কাজ সামলাতে ছুটে যায় আনন্দময়ীতে। শ্রীতমার নাইট ডিউটি ছিল, নিরুপায় হয়ে ওকেই একটু তাড়াতাড়ি আসতে বলে বেরিয়ে যায়। প্রভাসীদের বাড়ি থেকে আনন্দময়ীর দূরত্ব গাড়িতে 10 মিনিট। তাই হয়তো এমার্জেন্সি হলে ওকেই আগে কল করে নার্সিংহোম কর্তৃপক্ষ। নন্দিতা দেবীর মুখ ভারী হয়ে গেলেও সোহার বেরিয়ে যাওয়ার সময় উনি কিছু বললেন না। ঝামেলাটা বাঁধল সোহা ফিরে আসার পরে। সোহা যেই বিকেলে ফিরে এসে বাকি রান্নার জন্য রান্নাঘরের কাছে গেল, অমনি নন্দিতা দেবী বাজখাই গলাতে বললেন, থাক, তোমাকে আর আসতে হবে না, আমি আর রমলা মিলে যা পারি তাই করব। সোহা অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন মা? আপনি তো কাল বলেছিলেন ঠিক আছে, একটা দিন তোমার যা ইচ্ছা হয় রেধো। রমলার সামনেই নন্দিতা দেবী গম্ভীরভাবে বললেন, সে তো তুমিও বলেছিলে ছুটি নিয়েছ। অস্থির হয়ে সোহা বলল, বিশ্বাস করুন মা, ছুটিই নিয়েছিলাম। পাপড়িদি অসুস্থ হয়ে যাওয়াতে মাত্র কয়েক ঘন্টার জন্য শ্রীতমা আসতেই আমি চলে এসেছি। থাক, ওসব বাহানা আমি চাইনি, তুমি অনেক খেটে খুটে এসেছো, যাও বিশ্রাম নাও। রাগ আর দুঃখ মিশিয়ে অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল সোহার। মনে হচ্ছিল প্রভাসের জন্মদিনেও যদিও নিজের মনের মতো কিছু করার অধিকার না পায়, তবে কিসের স্ত্রী। রাগের মাথায় সোহা জেদ ধরে বলল, আজকে রাতের খাবার আমিই করব। নন্দিতা দেবী বড় বড় চোখে কিছুক্ষণ সোহার দিকে তাকিয়ে থেকে বললেন, কি ভাবো তুমি? আমার রান্নাঘরে আমারই উপরে হুকুম চালাবে কেন? তোমার হসপিটালে ছুটে যাওয়ার সময় আমি তোমাকে আটকে ছিলাম? ওটা আমার দায়িত্ব ছিল মা। তবে আমি যেটা বলছি সেটা শোনাও তোমার কর্তব্য, যাও নিজের ঘরে যাও। সোহা তারপরেও এক চুল নড়ল না, সামনেই দাঁড়িয়ে রইল। রমলা একবার মিনমিনে স্বরে বলল, ও দিদি, ওসব বিরিয়ানি নাকি আমরা তো করতে পারবুনি, তুমি ছেড়েই দাও না গো বৌদিমণিকে, যা ইচ্ছা যাই করুক। নন্দিতা দেবী রমলাকে ধমক দিলেন, তোর অসুবিধা হচ্ছে তো ঘরে যা, আমি একাই পারবো সব। খোকার জন্মদিনে এতকাল তো আমিই রান্না করেছি, আজ ওই নোংরা ঘেটে আসার পরে আমি কিছুতেই ওকে রান্নাঘরে ঢুকতে দেব না। মিনতি করেই বলল সোহা, মা, আমি ফিরেই স্নান করেছি, পরিষ্কার হয়েই এসেছি, তাতে কি? আজ শুভ দিন, হাসপাতাল থেকে ঘুরে এসে তুমি খোকার জন্মদিনে রান্না করবে? জানো ওটা কত অভিশাপের জায়গা। ঠোঁট দুটো কাঁপতে লাগলো সোহার। এতটা অসহায় ওর নিজেকে কখনো মনে হয়নি। কান্নাটা গলার কাছে চেপে রেখে জোর করেই বলল, আপনি ভুল করছেন মা, আমাকে কোনোদিনই নোংরা ঘাঁটতে হয়নি, সেই জন্য হাসপাতালে আলাদা সাফাই কর্মী আছে, আয়ারা আছে। আমি চোখে চোখ রেখে নন্দিতা দেবী বললেন, ভাবখানা এমন করছো যেন ডাক্তারি পাশ করেছো। নার্স আর আয়া ওই একই তো হলো। রাগের চোটে মাথাটা গরম হয়ে গেল সোহার। আজ আর নিজেকে ধরে রাখতে পারল না, জোর গলাতেই বলে ফেলল, নিজে পড়াশোনা করলে বুঝতেন আয়া আর নার্স এক নয়।
4 বছর বিএসসি নার্সিং পড়েছি, ডাক্তারির অনেক কিছুই আমাদের সিলেবাসে ছিল। অশিক্ষিতের মতো কথা না বলে বুঝতে শিখুন, ওরাও মানুষ। আমার আপনার ময়লা আবর্জনা না পরিষ্কার করলে হাসপাতালে আমরাও পরিষেবা দিতে পারতাম না, আর আপনার খোকার মতো অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারত না। চোখ কপালে উঠল নন্দিতা দেবীর। ততক্ষণে চেঁচামেচি শুনে প্রমথেশ বাবু উঠে এসেছেন রান্নাঘরে। নন্দিতা দেবী রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, আজকের দিনে তুমি খোকার অমঙ্গল কামনা করছো? ছি বৌমা, আমার খোকা তোমার স্বামী। যদি তোমাদের জন্যই সে ভালো হয়েছিল, তবুও এরকম করে খোঁটা দেবে? চোখ দুটো ভিজে যাচ্ছিল সোহার। স্বাভাবিক অবস্থায়ও কোনোদিনই এমন মেজাজে কথা বলার কথা ভাবতে পারে না। তাই হয়তো আরেকবার শান্ত হয়ে বোঝাবার চেষ্টা করলো। আমার বলার মানে সেটা ছিল না মা। আপনি বারবার বলেন আমি নোংরা ঘেটে আসি, তাই বলছিলাম আমাদের কাজ ডাক্তারের সহায়তা করা, ডাক্তারের অনুপস্থিতিতে রুগীদের দেখাশোনা করা। সেজন্য যথেষ্ট পড়াশোনা করেই আমাদের। নন্দিতা দেবীর রাগ একটুও কমল না। একই রকম মেজাজে উনি বললেন, তোমার পড়াশোনা তোমার কাছেই রাখো বৌমা। সংসারের যেটুকু জানি তাতেই আমার স্বামী পুত্রের মঙ্গল কামনা করতে পারবো। আর এমনিতেও তো খোকার জন্মদিনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার কাজে, সেই নিয়েই তুমি থাকো। আমাকে আমার রান্নাঘর নিয়ে থাকতে দাও। আর কথা বাড়াতে পারল না সোহা। চোখ দিয়ে তখন ওর দরদর করে জল পড়ছে। আরও একদলা কান্না উঠে আসতে চাইছে গলা দিয়ে। প্রমথেশ বাবু যতক্ষণে সব বুঝে ওনার স্ত্রীকে চুপ করতে বললেন, ততক্ষণে সোহা কাঁদতে কাঁদতে চলে গেছে নিজের রুমে। আরে তুমি না খেলে আমি কি করে খাবো বলো তো? সোহা প্লিজ, এরকম বাচ্চা মেয়ের মতো কান্নাকাটি করবে আজকের দিনে? আচ্ছা, আর কয়েকদিন পরেই তো আমাদের 6th মান্থ অ্যানিভার্সারি। আমি মাকে বলে দেব আমার সোহা সেদিন রান্না করবে আমার ফেভারিট চিকেন বিরিয়ানি, চলবে? সোহার মুখ থেকে প্রভাস বালিশটা জোর করে সরাতেও ফুপিয়ে উঠে বলল, না, তুমি একদম মাকে আর কিছু বলবে না। আমি কখনো তোমার মায়ের ওই রান্নাঘরে যাব না। তুমি যদি কখনো আলাদা ঘর ভাড়া নাও, সেখানেই আমি রান্না করব, তার আগে আর নয়। একটা দীর্ঘশ্বাস ফেলল প্রভাস। ও জানে সোহা কতটা মানিয়ে চলার মেয়ে। আজ ওদের বাড়ির এই পরিস্থিতির জন্য যে ওর মাই দায়ী সেটা ভালো করে বোঝে প্রভাস। কিন্তু নন্দিতা দেবীকে বেশি কিছু বলতে গেলেই উনি বলেন, এখন তো বউয়ের কথাই ঠিক মনে হবে, স্বাবলম্বী হয়ে গেছিস, মায়ের আঁচল ছেড়ে হাঁটতে শিখে গেছিস। আর এই সব ইমোশনাল কথার জেরেই প্রভাস কিছু বলতে যায় না। তবে এবারও বুঝতে পারছে, এখনো যদিও কিছু ব্যবস্থা না করে, পরিস্থিতি ঠিক হওয়ার আশাতে বসে থাকে, তাহলে হয়তো ওদের সম্পর্কটাই শেষ হয়ে যাবে। আপাতত ঝামেলা নিষ্পত্তি করতেও সোহাকে বলল, আচ্ছা আমি দেখছি কি করা যায়। মাও তো বলে তোরা নিজেদের মতো থাক। মাকে তাহলে আমি বলবো আমরা অন্য কোথাও আলাদা যদি থাকতে পারি। এখন প্লিজ চলো, খেয়ে নেবে। কি খাবো? তোমার জন্মদিনে তো উনি আমাকে কিছুই করতে দিলেন না। কথাটা শেষ করার আগেই সোহার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল। প্রভাস হাতে করে সোহার চোখ দুটো মুছিয়ে দিয়ে বলল, তুমি সকালে কেক করেছিলে না, সেটা তো রেডি হয়েছে? গাল দুটো ফুলিয়ে সোহা বলল, হ্যাঁ, কিন্তু ক্রিমটা করতে করতেই তো বেরিয়ে গেলাম। প্রভাস ওর গালে একটা ভালোবাসার চুম্বন এঁকে দিয়ে আদুরে স্বরে বলল, আচ্ছা ক্রিম লাগিয়েই আমরা কেক খাবো, তুমি চলো তো। মা আমাকে দেখলেই আবার বকবেন। আরে মা কিছু বলবে না, মাই তো বললো তোমাকে ডাকতে। অবাক হয়ে সোহা প্রভাসের দিকে তাকিয়ে বলল, মা আমাকে ডাকতে বলল? হ্যাঁ গো, বললো আজকের দিনে এইভাবে তুমি মন খারাপ করলে, কাঁদলে আমারই ক্ষতি হবে। মা আর কিছু বলবে না, তুমি চলো তাহলেই হবে। সোহা বুঝতে পারলো ওর জন্য নন্দিতা দেবীর চিন্তা নেই, পাছে ছেলের কোনো অকল্যাণ হয় সেটাই ভয়। সোহার উত্তর না পেতে প্রভাসী আবার অভিমানী স্বরে বলল, আর তুমি ভেবে দেখো, সত্যি যদি আমি আবার তোমার হাসপাতালে গিয়ে ভর্তি হই তখন? সোহা বিছানাতে উঠে বসে নিজের চোখ মুখটা মুছে প্রভাসকে বকুনি দিয়ে বলল, একদম এরকম বলবে না, চলো। প্রভাস খুশি হয়ে বলল, দ্যাটস মাই গুড গার্ল। শোনো না, মাকে তো তুমি জানো, কিছুদিন একটু ধৈর্য ধরো, তারপর আমি অন্য ব্যবস্থা করছি, ততদিন একটু মানিয়ে চলো। মানে তুমি নিজের মতো থাকলে মা তো আগের থেকে কিছু বলতে আসবে না, একটু অ্যাভয়েড করে চলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় নাড়ল সোহা। বেশ কয়েকটা দিন এভাবেই কাটছিল। প্রভাসও সুযোগ খুঁজছিল কিভাবে আলাদা থাকার কথাটা বলবে। আর সোহা ওর শাশুড়ি মায়ের ঘর সংসার রান্নাঘরে হাত দিতে আসেনি, নিজের কাজ ডিউটি এসব নিয়ে ব্যস্ত ছিল। তার মধ্যেই একদিন ঘটল বিপদটা। প্রভাস কয়েকদিনের জন্য অফিসের একটা কাজে কলকাতা গেছিল। বাড়িতে ছিল সোহা আর ওর শ্বশুর শাশুড়ি। কিছুদিন ধরেই খাবার টেবিলে প্রমথেশ বাবুকে সোহা বলতে শুনেছিল, ওনার শরীর ভালো নেই, যা খাচ্ছে বদহজম হয়ে যাচ্ছে, বমি লাগছে। প্রভাসী 2-1 বার অ্যান্টাসিড কিনে এনে দিয়েছে, তবে ব্যাপারটা নিয়ে তেমন চিন্তা করেনি।
গতকাল থেকে প্রমথেশ বাবুর হাতে ঘাড়ে বুকে ব্যথা হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে শুনে সোহার একটু খটকা লাগলেও শাশুড়িকে সাহস করে কিছু বলেনি। নন্দিতা দেবী বলেছেন এসবই ঠান্ডা লেগেই হচ্ছে। সোহাও ভেবেছে ওনার উপরে কিছু বলতে গেলেই আবার হয়তো বলে বসবেন তোমার ডাক্তারই আমার সংসারে দেখাতে এসো না। প্রভাসও অফিসের কাজে বাইরে থাকাতে ওকেও আর আলাদা করে বিষয়টা ফোনে জানানো হয়নি সোহার। সেদিন আনন্দময়ীতে যাওয়ার জন্য সোহা বেরিয়ে যাচ্ছিল, অমনি চোখের সামনে ঘটল পুরো বিষয়টা। প্রমথেশ মিত্র খবরের কাগজটা নিয়ে সোফা থেকে উঠতে গিয়ে জোর করে চেপে ধরলেন বুকের বাম দিকটা। কাগজটা হাত থেকে ছাড়া গেল, উনিও আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। নন্দিতা দেবীকে আওয়াজ দেওয়ার আগেই ধপ করে এক প্রকার পড়েই গেলেন সোফাতে। অমনি সোহা বাবা বলে চিৎকার করে ছুটে গেল। নন্দিতা দেবীও সোহার চিৎকার শুনে ছুটে এলেন। প্রমথেশ বাবুকে এই অবস্থায় দেখে ওনার চেহারা তখন ফ্যাকাশে হয়ে গেছে, হাত পা কাঁপতে শুরু করেছে নন্দিতা দেবীর। সোহা 1 মিনিটও দেরি না করে অ্যাম্বুলেন্সে ফোন করে ঘরের ঠিকানাটা বুঝিয়ে দিল। তারপরেই একটা অ্যাসপিরিন জাতীয় ওষুধ এনে বলতে লাগলো, বাবা এটা চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। নন্দিতা দেবী চেঁচিয়ে উঠে বললেন, তোমার কি বুদ্ধি নাশ হয়েছে বৌমা? দেখছো মানুষটা কথা বলতে পারছে আর ওষুধ চিবিয়ে খাবে? তাড়াতাড়ি ডাক্তার ডাকো। সোহা ওর শাশুড়ি মায়ের দেওয়া গন্ডি ভুলে ছুটে গেল রান্নাঘরে। হামান দিস্তাতে ওষুধটা গুঁড়ো করে দ্রুত প্রমথেশ বাবুর মুখের মধ্যে ঢেলে দিল। চোখের নিমেষে প্রমথেশ বাবুর গায়ে পড়ে থাকা জামাটা আলগা করে দিয়ে বারবার বলতে লাগলো, সোহা আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবা, এখনই অ্যাম্বুলেন্স চলে আসবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। 2 মিনিটের মধ্যে প্রমথেশ বাবু চোখ বন্ধ করে ফেললেন। কেঁদে উঠলেন নন্দিতা দেবী। সোহা অবশ্য আশা ছাড়লো না, তাড়াতাড়ি ওনাকে মেঝেতে শুয়ে ওনার শার্টটা পুরোপুরি খুলে দিল। ঠোঁট দুটো ফাঁকা করে শ্বাস প্রশ্বাসের নালীটা চেক করলো। ওনার ঘাড়টা সোজা করে রেখে 2 হাত বুকের ঠিক মাঝখানে দিয়ে জোরে জোরে চাপ দিতে লাগলো। নন্দিতা দেবীর মাথা কাজ করা অনেক আগেই বন্ধ গেছে। সোহাকে এইভাবে বারবার বুকে চাপ দিতে দেখে উনি আরো জোরে কাঁদতে লাগলেন। আমার সর্বনাশ হয়ে গেল, কি হলো গো আমার? প্রভাসকে ফোন করলে তুমি? সোহা তখন নিজেও হাঁপাতে শুরু করেছে। ধমক দিয়ে নন্দিতা দেবীকেও বলল, একদম চুপ করুন, কিচ্ছু হবে না। ঘরের সব জানালা দরজা তাড়াতাড়ি খুলুন তো, খোলা বাতাস প্রয়োজন, এয়ারই করুন রুমটা। সোহার চোখের মধ্যে কি যেন আত্মবিশ্বাস ছিল। এই অবস্থায় আর নন্দিতা দেবীর ওর সাথে তর্ক করতে ইচ্ছে করলো না। সোহার কথা মতো তাড়াতাড়ি করে উঠে গিয়ে সব দরজা জানালা খুলতে লাগলেন। মাঝে নন্দিতা দেবী একবার তাকিয়ে দেখলেন সোহা দরদর করে ঘামছে, তবুও থামছে না। ওর একটা হাত বুকের মাঝখানে আর অন্য হাতে সেই হাতের আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে শক্ত করে ধরা। 1-2 করে বারবার বুকের মাঝে চাপ দিয়েই যাচ্ছে। ততক্ষণে ওদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছে অ্যাম্বুলেন্স। আরেক মুহূর্ত দেরি না করে ওরা প্রমথেশ বাবুকে সরাসরি নিয়ে গেল আনন্দময়ী নার্সিংহোমে। প্রভাসও খবর পেয়ে ছুটে এসেছে আনন্দময়ীতে। 2 দিন ওখানেই ভর্তি আছেন প্রমথেশ বাবু। এখন ওনার অবস্থা অনেকটা স্থিতিশীল। হসপিটালের বিছানাতে শুয়ে আছেন, স্যালাইন চলছে, তবে কথা বলতে পারছেন। আর ওনার সাথে নিরুপায় হয়ে নন্দিতা দেবীকেও এখন থাকতে হচ্ছে ওনার সবচেয়ে অপছন্দের জায়গা নার্সিংহোমে। তবে তাতে নন্দিতা দেবী খুব কাছের থেকে দেখতে পাচ্ছেন ওনার বৌমার কাজের জায়গাটা। সত্যি যে সোহারা না থাকলে প্রমথেশ বাবুর মতো শত শত মানুষ চিকিৎসার অভাবে মারা যেত। হাসপাতাল যে শুধু অভিশাপের জায়গা নয়, আশীর্বাদেরও জায়গা, সেটাই মনে হয় প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারছিলেন উনি। সেদিন তো নন্দিতা দেবী ধরেই নিয়েছিলেন সব শেষ হয়ে গেছে, চোখে উনি অন্ধকার দেখছিলেন। সেই অবস্থা থেকে কিভাবে যে মেয়েটা বাঁচিয়ে নিয়ে এলো মানুষটাকে। সোহার সেই মুহূর্তের লড়াইটা যে নিজের চোখে দেখেছিলেন নন্দিতা দেবী। কার্ডিওলজিস্ট ডক্টর ত্রিপর্ণা মণ্ডল চেক আপে এসে সবকিছু দেখতে নন্দিতা দেবী বললেন, ওনাকে এখন বাড়ি নিয়ে যেতে পারবো না, মানে এভাবে এখানে কতদিন? ডক্টর ত্রিপর্ণা নোটপ্যাডে কিছু লিখতে লিখতে বললেন, হ্যাঁ কাল ডিসচার্জ করে দেব, সোহা আছে যখন সমস্যা হবে না। নন্দিতা দেবীর আজ সোহার মুখের দিকে তাকিয়ে নিজেকে কেমন যেন অপরাধী মনে হচ্ছিল। ডক্টর ত্রিপর্ণা সোহার দিকে ঘুরে তাকিয়ে বললেন, কি তাই তো, তোমার দায়িত্ব আরো বাড়লো, এবার ঘরে বাইরে 2 জায়গাতেই কাজ করতে হবে। সোহা অবশ্য মুখে কিছু বলল না, শুধু হালকা হাসলো। প্রভাস জিজ্ঞাসা করলো, বাবার খাওয়া দাওয়া ওষুধপত্র? ততক্ষণে ডক্টর মণ্ডল চেয়ারে বসেছেন। উনি গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ বিশেষ খেয়াল রাখতে হবে, সোহা সবই জানে, তবুও আমি ওকে বুঝিয়ে দেব। একবার হার্ট অ্যাটাক হওয়া মানে ইটস রিয়েলি ভেরি সিরিয়াস, এক্সটেন্সিভ কেয়ার প্রয়োজন। আর সেদিন যদি সোহা ওখানে না থাকতো, সিপিআর অ্যাপ্লাই না করে শুধু যদি অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতো, দেন হয়তো আমরা ওনাকে এনিওয়ে, আশা করি খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবেন। ডাক্তার চলে যাওয়ার পরে প্রভাস একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো সোহাকে, সিপিআর কি, মানে ডক্টর বললেন? সোহা এক পলক ওর শাশুড়ির দিকে তাকিয়ে দেখলেন। উনি মাথা নিচু করে প্রমথেশ বাবুর বিছানার একপাশে বসে আছেন।
কোনো সারা শব্দ করেননি। একটা ঢোক গিলে সোহা বলল, কার্ডিয়াক পালমোনারি রিসাসিটেশন, মানে পুনরুজ্জীবন বলতে পারো। হৃৎপিণ্ড কাজ না করলেও এর মাধ্যমে সাময়িকভাবে পেশেন্টের রক্ত চলাচল অব্যাহত রাখা যায়। 2 হাত বুকের মাঝে রেখে বিশেষ পদ্ধতিতে বারবার চাপ দিতে হয়। তবে তার আগে শরীরে পর্যাপ্ত বাতাস যাতে আসে সেটা দেখতে হবে। শ্বাসনালীর প্যাসেজটা ক্লিয়ার রাখতে হবে। জিভ মুখের সাথে আটকে গেলে ঠোঁট ফাঁকা করে ছাড়িয়ে দিতে হবে। নন্দিতা দেবীর কাছে সেদিনের ছবিটা আরও একবার ভাসছিল। সোহা যে সেদিন পাগলামো করেনি, ওই অবস্থাতেও মাথা ঠান্ডা রেখে ডাক্তারি করেছিল, সেটা ভেবেই উনি আরও অবাক হচ্ছিলেন। প্রভাস আবার জিজ্ঞেস করলো, তোমাদের সিলেবাসেই ছিল? সোহা হালকা হেসে বলল, হ্যাঁ, এরকম তো অনেক কিছুই ছিল, প্র্যাকটিক্যালেও করতে হয়েছে। এতদিনে নন্দিতা দেবী বুঝতে পারছিলেন সোহার বলা কথাটার মানে। ডাক্তারির অর্ধেক ওদেরও পড়তে হয়েছে। 4 বছর ধরে ও নার্সিং পড়েছে। আজ উনি বুঝতে পারছেন সোহার শিক্ষা ছাড়া ওনার সংসারটাই ভেসে যেত। বেশ কিছুদিন নন্দিতা দেবীও প্রমথেশ বাবুকে নিয়ে ব্যস্ত, আর প্রভাসও এই পরিস্থিতিতে আলাদা থাকার কথা ভাবতে পারেনি। সোহা নিজের সাধ্যমতো চেষ্টা করছে ওর শ্বশুরমশাইকে পুরোপুরি সুস্থ করে তোলার, আর তার মধ্যেই কবে যে ওদের 6th মান্থ অ্যানিভার্সারি চলে এসেছে সোহা নিজেই খেয়াল করেনি। অবাক হলো সেদিন যখন নন্দিতা দেবী ভারী মেজাজে বললেন, বৌমা, কাল ছুটি নিও তোমার হসপিটালে। সোহা কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করলো, কাল? কিন্তু কেন মা? কাল কি আপনি কোথাও যাবেন? মানে বাবার জন্য বলছেন? নন্দিতা দেবী আরো গম্ভীর হয়ে বললেন, না, তোমার কাছে দেখছি সত্যি আমার খোকার কোনো গুরুত্ব নেই, শুধু কাজই বোঝো তুমি। কপালে সত্যি ভাঁজ পড়ল সোহার। মনে মনে ভাবলো, তবে কি কোনো ব্রত উপবাসের কথা বলবে ওর শাশুড়ি? সোহাকে অবাক করে দিয়ে নন্দিতা দেবী হেসে বললেন, আমার তো একটাই ছেলে, আর আমাকে তোমার মতো ঘরে বাইরে ডিউটিও করতে হয় না, তাই মনে রেখেছি আর কি। তোমাদের 6th মান্থ ম্যারেজ অ্যানিভার্সারি কাল। ওই গতবার জন্মদিনে বিরিয়ানি, মাঞ্চুরিয়ান, ছানার পায়েস কি সব করব বলছিলে, এবার সেসব করে শখ মিটিয়ে নিও। শাশুড়ি মায়ের অকস্মাৎ এরকম পরিবর্তনে কয়েক সেকেন্ড হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সোহা। তারপরে তোতলিয়ে বলল, মানে আমি রান্নাঘরে। রমলা মাসি? রমলাকে কাল আসতে আমি মানা করেছি, তুমিই সব করবে কাল। হা করে নন্দিতা দেবীর দিকে সোহা তাকিয়ে থাকতেই উনি বললেন, একদিনের দায়িত্ব দিচ্ছি, সব দিনের নয়, বুঝেছ? এত তাড়াতাড়ি সন্ন্যাস নেওয়ার ইচ্ছে নেই আমাদের। সোহাও এবার হেসে ফেলল, মিনমিনে স্বরে বলল, না মা, আমি তেমন তো বলিনি, মানে ভাবছিলাম। তোমাকে অত ভাবতে হবে না, এত ছোট মাথাতে আর কত কি ভাববে, ঘরে বাইরে সব তো সামলাচ্ছ। আমি না হয় যতদিন বেঁচে আছি সংসারটা দেখি, তারপর তো তোমার শ্বশুরের মতো শয্যাশায়ী হয়ে গেলে ছুটি তো নিতেই হবে। সোহা আর কিছু বলল না, নীরবে তাকিয়ে রইল নন্দিতা দেবীর দিকে। সোহার মনে হচ্ছিল ছবিতে দেখা ওর নিজের মায়ের চোখ দুটোর মতোই ওনার চোখ দুটো খুব মায়া ভরা। ভারী মেজাজের আড়ালে কোথাও যেন একটা নরম মন লুকিয়ে আছে নন্দিতা দেবীর। সোহার উত্তর না পেয়ে উনি আপন মনে বিড়বিড় করলেন, ভুল ত্রুটি হলে না হয় আমাকে বলে দিও, আমি বুঝেছি মা। তোমার বিএসসি নার্সিংয়েরও আমার সংসারে অনেক কাজ। আমার এত বছরের মঙ্গল কামনা কিছুতেই ওনাকে যমদূতের কাছ থেকে ফিরিয়ে আনতে পারতো না তোমার ওই শিক্ষা না থাকলে। সোহার চোখ দুটো জলে ভিজে আসছিল। নন্দিতা দেবীর কাছাকাছি এগিয়ে গিয়েও কিছু একটা বলতে যেতেই উনি পুরনো মেজাজে ফিরে বললেন, যাও এখন, না হলে তো আবার আমারই সমালোচনা করবে, বলবে শাশুড়ির জন্য দেরি হলো। সোহার জীবনের কয়েকটা মাস সত্যি স্বপ্নের মতো কাটছিল। প্রভাসও ধীরে ধীরে উপলব্ধি করছিল ওর মায়ের সাথে সোহার সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে। হয়তো যেই পরিস্থিতির জন্য এতদিনও অপেক্ষা করেছে সেই পরিস্থিতি সত্যি ওদের ঘরে এসেছে, কিন্তু তারপরেও যে একটা ভীষণ খারাপ সময় ওদের জন্য অপেক্ষা করেছিল। ওদের বিয়ের বছর ঘোরার আগেই দেশের বুকে নেমে এলো ভয়ঙ্কর অতিমারি। কোভিড-19 প্রভাবে দেশ জুড়ে আতঙ্ক, আর সে আতঙ্কের আতুরঘর এখন প্রতিটা হাসপাতাল। এতদিন সোহা ওর শাশুড়ি মায়ের শুচিবাই মনোভাবের জন্য বাধ্য হয়ে নার্সিংহোম থেকে ফিরে স্নান করত, কিন্তু আজকাল স্বেচ্ছায় করে। তবুও মনের মধ্যে ভয় হয় কোথাও কোনো জীবাণু রয়ে গেল না তো। 1 বছর ধরে যেটা নন্দিতা দেবী ওর অভ্যেসে পরিণত করেছিল, আজ প্রথমবার যেন সেই অভ্যাসেরই সুফল পাচ্ছিল। প্রভাসের ওয়ার্ক ফ্রম হোম চলছে। সোহার শ্বশুর মশাই পুরোপুরি সুস্থ না হলেও স্বাভাবিক হাঁটা চলা, কাজকর্ম দিব্যি করতে পারেন।
তবে সোহার যেন আজকাল ওনার কাছে যেতে কেমনই একটা অস্বস্তি হয়। মানুষটাকে একবার তো সোহা মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে, যদি আবার সোহার জন্যই ওদের বাড়িতে করোনার সংক্রমণ ঘটে, ও হয়তো বেঁচে যাবে। কিন্তু ওর শ্বশুর মশাই ভাবলেও আজকাল গায়ে কাটা দেয়। রমল আর বিন্তি মাসির আশা বন্ধ হওয়াতে ঘরের বেশিরভাগ কাজ নন্দিতা দেবীই করেন। ওনার কাজে অবশ্য সোহাও সাহায্য করে। সেদিন ইতস্তত করে প্রভাসকে সোহা কথাটা বলল, আমাদের এরিয়াটা এখনো গ্রিন জোনে আছে, কিন্তু কখন কিভাবে যে সংক্রমণটা ছড়িয়ে যায় বলা তো যায় না। তুমি জানো কি হারে ছড়াচ্ছে ভাইরাসটা? আমার খুব ভয় করছে জানো। প্রথমে সোহার কথাতে তেমন একটা গুরুত্ব দিল না প্রভাস। অফিসের কাজ করতে করতে অন্যমনস্কভাবে বলল, ভয় তো সবারই করছে, আমরা ভেবে তো আর কিছু করতে পারবো না বলো। তোমাকেও আনন্দময়ীতে যেতে হবে আর আমাকেও ঘরে বসেই কাজ করতে হবে। একটা ঢোক গিলে সোহা বলল, যদি কিছুদিন আমি ঘরে না থেকে অন্য কোথাও, মানে কোনো ভাড়া বাড়িতে বা। আজকে উঠে প্রভাস ওর দিকে তাকাতেই সোহা কথাটার ব্যাখ্যা করে বলল, না মানে আমি চাইনি আমার থেকে তোমাদের কোনোভাবে কিছু বিপদ ঘটুক। তাছাড়া মাও হয়তো বলতে পারছেন না। এমনিতেই তো ওনার প্রথম থেকে আমার কাজটা নিয়ে আপত্তি, আর এখন তো হাসপাতালের যা অবস্থা। কিন্তু এই অবস্থায় তুমি রুমই বা পাবে কোথায়? খবরে শোনোনি এতদিন যারা ভাড়া আছে তাদেরই সবাই ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে, আর তুমি নতুন করে রুম খুঁজবে? অসহায়ভাবে সোহা বলল, যদি নার্সিংহোমে থাকার ব্যবস্থা করা যেত, মানে যতদিন না সব স্বাভাবিক হচ্ছে। কিন্তু এখানে তো এখনো তেমন সিচুয়েশন আসেনি। তুমি কেন এত ভাবছো? সোহা মিনমিনে আওয়াজে বলল, আমি বুঝতে পারছি রমলা মাসিরা না থাকাতে মায়েরও খুব অসুবিধা হচ্ছে, তাই হয়তো আমাকে কিচেনে অ্যালাউ করছেন, কিন্তু মনে মনে তো মেনে নিতে পারছেন না। হয়তো ভাবছেন কিছু, মানে সত্যিই তো বিপদ হতে সময় লাগে না। আর আমি বা মাকে কোন মুখে বলি আলাদা ঘরে বসে বসে খাবো? আমি বসে থাকবো আর মা খাটবে, সেটাও তো ভালো দেখায় না। হ্যাঁ, তো নিজের মা হলে এটা ভাবতে পারতে বৌমা? এভাবে আড়ালে সমালোচনা করতে পারতে? নন্দিতা দেবী ভারী মেজাজে ঘরে ঢুকেই বললেন, ওনার নিয়ে কথা বলার সময় যে হঠাৎ করে উনি ছেলের রুমে এসে পড়বেন, সেটা প্রভাস বা সোহা কেউই বুঝে উঠতে পারেনি। প্রভাসী পরিস্থিতি সামলাতে ততলিয়ে বলল, না না, আমরা সমালোচনা করিনি। মানে সোহা বলছিল ভাইরাসটা যেভাবে বাড়ছে, মানে আমাদের আগে থেকে আরো সাবধান হতে হবে। তুই তো একদমই চুপ কর। নিজের ছেলে হয়েও যে পরের মতো আলোচনা করে তাকে আর নিজের মনে হয় না আমার। নন্দিতা দেবীর কথা শুনে প্রভাসের মুখটা শুকিয়ে গেল। সোহা অপরাধীর মতো বলল, সব দোষ আমার মা। মানে আমি ওকে বলছিলাম কিছুদিন যদি বাইরে থাকতাম আমি। এখনো সব ঠিক আছে এখানে, তবুও তো বলা যায় না কিসের থেকে কি হয়। তাই বাইরে মানে আলাদাভাবে। বাড়ির বউ আলাদা, বাইরে কেন থাকতে হবে? ভারী গলায় নন্দিতা দেবী বললেন, বাইরে মানে আনন্দময়ীতে যদি কিছু ব্যবস্থা করা যেত। কেন? মাত্র তো 10 মিনিট লাগে তোমার স্কুটিতে, ওখানে গিয়ে থাকতে হবে কেন? প্রভাস আবার ওদের কথার মাঝে ঢুকে বলল, তুমি বুঝতে পারছো না মা। সোহা বলতে চাইছিল ভাইরাসটা যেভাবে ছড়াচ্ছে তাতে যদি সংক্রমণ ঘটে যায় তাহলে আমরা সকলে বিপদে পড়ব, আর তার সাথে বাবা যেহেতু এমনিতেই অসুস্থ। এই তুই সোহাকে ভালোবাসিস? আমার কথার অবাধ্য হয়ে একেই তুই প্রেম করে বিয়ে করেছিলি না? মায়ের কথা শুনে গাল দুটো আলুর মতো ফুলে গেল প্রভাসের। মাথা চুলকে বলল, ভালোবাসার কথা আসছে না মা, বাস্তবটা খুব কঠিন, তুমি বুঝতে পারছো না। তাছাড়া আমি ওকে কিছু বলিনি, ওই আমাকে প্রস্তাবটা দিল। তুই মানা করে দিতেও তো পারতিস। আমি তো অশিক্ষিত, কিছুই বুঝি না, না তোদের মতো পড়াশোনা জানি আর না তো অমন প্রেম। তবে এটুকু জানি যে তুই যদি হসপিটালে কাজ করতিস তোকেও আমি যেমন ওখানে ছেড়ে দিতে পারতাম না, তেমনি বৌমাকেও পারবো না। গম্ভীরভাবে নিজের রায় জানালেন নন্দিতা দেবী। সোহা মিনমিনে স্বরে বলল, মা আপনি এটা বলছেন? মানে আপনি তো পছন্দ করতেন না আমি আনন্দময়ী থেকে ফিরে ঘরে ঢুকি, আপনার কিচেনে যাই, ঠাকুর ঘরে যাই, আপনার জিনিসে হাত দিই। হসপিটালের কাজ তো আপনার ভালো লাগতো না। নন্দিতা দেবী ভারী মেজাজে বললেন, এখন এই অবস্থাতে আরও সেটা পছন্দ করি না। তুমি আলাদা থাকবে ভেবেছো খুব ভালো, ঘরেও তো আলাদা থাকা যায়। এত বড় ঘর পড়ে থাকতে অন্য কোথাও থাকার ভাবনা তোমার মাথাতে এলো কিভাবে বৌমা? আলাদা সংসার পাতবে ভেবেছ? প্রভাস আর সোহা দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে মাথা নামিয়ে নিল, মুখে আর কথা বেরোলো না। নন্দিতা দেবী বলতে লাগলেন, তোমার তো রাজ্যের মানুষের প্রতি দায়িত্ব আছে। তোমার বাবাকে বাঁচিয়ে আমাকে ঋণী করে দিয়েছো, আবার ঘর ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকবো বলছো। শোনো বৌমা, তুমি এ বাড়িতেই থাকবে। আমাদের তেতলা ঠাকুর ঘরটা একদম সেপারেট না? ওর পাশের ঘরটাও তো ফাঁকা, জিনিসপত্র বোঝাই হয়ে পড়ে আছে, আর উপরের বাথরুমটাও ব্যবহার হয় না। শোনো, আমি ঠাকুর সব সরিয়ে নেব, তুমি কাল থেকে ওখানেই থাকবে। নন্দিতা দেবীর দিকে হা করে তাকিয়ে সোহা বলল, কিন্তু মা
নন্দিতা দেবী ভারী মেজাজে বললেন, খাবার আমি ঠিক সময় তোমার ঘরে পৌঁছে দেব। এতটাও অকর্মণ্য হয়ে যায়নি যে চারজনে রাখতে পারবো না। আর খোকা, সারাদিন তো খুব বসে বসে ওয়ার্ক ফ্রম হোম করছিস, একটু গতরটা খাটিয়ে এবার আমাকে সাহায্য করবি। প্রভাসের কানে ততক্ষণে ঘোর লেগে গেছে, নিজেকে চিমটি কেটে দেখছে ওর মাই এসব বলছে তো। যে নন্দিতা দেবী ওনার ঠাকুর ঘরে কাউকে ঢুকতেই দিতেন না, এমনকি উপরে ঠাকুর ঘর করছিলেন বলে পাশের রুম আর বাথরুমটা কাউকে ব্যবহার করতে দিতেন না, তিনি ঠাকুর সরিয়ে নিয়ে সোহার ওখানে থাকার ব্যবস্থা করতে চাইছেন। সোহার চোখ দুটো ভিজে এলো, ধরা গলাতেও বলল, আপনি আমার জন্য আপনার ঠাকুর ঘর খালি করে দিচ্ছেন মা? নন্দিতা দেবী হালকা হেসে বললেন, তোমরাই যে ঈশ্বরের দূত। আমি তো ঠাকুরকে দেখিনি, তবে তোমাকে দেখেছি সেদিন কিভাবে তোমার বাবাকে বাঁচিয়েছিলে। তোমরা তো এত মানুষের সেবা করো, এত মানুষকে নতুন জীবন দান করো, যন্ত্রণা থেকে মুক্তি দাও। আজ যদি তোমার জন্য আমি ঠাকুর ঘরের দরজা মুক্ত করে দিই, ঠাকুরও খুশি হবেন, আশীর্বাদ করবেন। দরদর করে সোহার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। কাঁদতে কাঁদতে সোহা নন্দিতা দেবীকে জড়িয়ে ধরতে যেতেই উনি গম্ভীর হয়ে বললেন, দেখেছো মেয়ের কাণ্ড? এবার দেখছি আমাকে ডাক্তারিটা বোঝাতে হবে। হ্যাঁ রে, এই জন্যই কি তোর আলাদা থাকার ব্যবস্থা করছি? পাগলি, দেখিস একদিন পৃথিবী আবার সুস্থ হয়ে যাবে, সেদিন তোকেও কোলে শুয়ে খোকার মতো মাথায় হাত বুলিয়ে দেব। প্রভাস ওর ঠোঁট দুটো ফুলিয়ে বলল, আর আমি? নন্দিতা দেবী বড় বড় করে চোখ পাকিয়ে বললেন, তবে রে বদমাইশ, তুই অনেক আদর খেয়েছিস, এবার আমার সাথে ঝাঁটা নিয়ে তেতলাতে চল, বৌমা এই ফিরেছে, বিশ্রাম নেবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।